সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে রিফ্লেকশন অফ লাইট অর্থাৎ আলোর প্রতিফলন পড়ছিলাম তার একদম শেষ অংশটুকু আলোচনা করব। এই ভিডিওটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এই চ্যাপ্টার থেকে কিছু ম্যাথামেটিক্যাল বা নিউমেরিক্যালসগুলো আলোচনা করব। আর এই ক্লাসের পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। ঠিক আছে, দেখো আজকের যেটা ফার্স্টের আলোচনার বিষয় সেটা হচ্ছে রৈখিক বিবর্তন। ঠিক আছে, তো রৈখিক বিবর্তন কাকে বলে এখানে সংজ্ঞা তো লেখাই আছে। গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে স্থাপিত কোনো বস্তুর প্রতিবিম্বের রৈখিক মাত্রা ও বা আকার ও বস্তুর আকারের অনুপাতকে কি বলা হয়? রৈখিক বিবর্তন বলা হয়। তার মানে দেখো ঘটনাটা যদি একটু এক্সপ্লেন করা যায়, ধরো মনে করলাম যে বস্তুর উচ্চতা বা বস্তুর দৈর্ঘ্য, ঠিক আছে, আমি মনে করলাম এইচ, ঠিক আছে, আর প্রতিবিম্বের উচ্চতা ধরো আমি মনে করলাম কত না, হচ্ছে H1, ঠিক আছে। তাহলে রৈখিক বিবর্ধন বা লিনিয়ার ম্যাগনিফিকেশন যেটা বলছে, লিনিয়ার ম্যাগনিফিকেশন, ঠিক আছে, লিনিয়ার ম্যাগনিফিকেশনকে জেনারেলি এম দিয়ে প্রকাশ করা হয়, ম্যাগনিফিকেশনের এম, ঠিক আছে। সমান তাহলে কি হবে না, উপরে থাকবে প্রতিবিম্বের উচ্চতা, ঠিক আছে, প্রতিবিম্বের উচ্চতা ডিভাইডেড বাই বস্তুর উচ্চতা, ঠিক আছে, প্রতিবিম্বের উচ্চতা ডিভাইডেড বাই কি হয়ে যাবে? বস্তুর উচ্চতা। প্রতিবিম্বের উচ্চতাটাকে আমরা H1 লিখছি, বস্তুর উচ্চতাটাকে H লিখছি। তার মানে অ্যাকচুয়াল যেটা আমার বেরোচ্ছে সেটা কি না, সেটা হচ্ছে M সমান H1 বাই কত? H। অনেক সময় এটা অনেক বইতে I বাই ও লেখা থাকে, কারণ কি ওই প্রতিবিম্বটাকে ইমেজ বলা হয় ইংরেজিতে, ওই জন্য I লেখা হয়, আর বস্তুটাকে অবজেক্ট বলা হয়, ওর জন্য ও লেখা থাকে, ঠিক আছে। এবারে দেখো এক্ষেত্রে এম এর ভ্যালু 3 রকম হতে পারে, ঠিক আছে। 3 রকম বলতে কি কি? ফার্স্ট অফ অল দেখো, যদি আমি মনে করি এম এর মানটা 1-এর চাইতে বড়, তাহলে 1-এর চাইতে বড় কখন হবে? যখন ওপরের যে মানটা সেটা বড় থাকবে, তার মানে প্রতিবিম্বের উচ্চতা কি হবে? বেশি হতে হবে বস্তুর উচ্চতা চাইতে। তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্বের যে উচ্চতাটা হয়ে যাবে সেটা কি হয়ে যাবে? বৃহৎ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, যদি এম এর মান লেস দেন 1 হয়, লেস দেন 1 কখন হবে? যখন ওপরের মান ছোট নিচের মান বড়, তার মানে বস্তুর উচ্চতা বেশি প্রতিবিম্বের উচ্চতা কম। তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্বটা কি হয়ে যাবে না, ক্ষুদ্র আকৃতির হয়ে যাবে। আর থার্ডলি এম ইজিক্যাল টু 1, সেক্ষেত্রে 1 মানে কি? প্রতিবিম্বের উচ্চতা যা বস্তুর উচ্চতা তা। তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্বের যে উচ্চতাটা হবে, সেই প্রতিবিম্বের উচ্চতা ইজিক্যাল টু প্রতিবিম্বের উচ্চতাটা বস্তুর সমান মাপের হবে, ঠিক আছে, বস্তুর সমান মাপের হবে। তাহলে এই 3টে এম এর ভ্যালু তোমরা বুঝতে পারলে। তাহলে চলে আসবো আমরা নেক্সট স্লাইডে। বিবর্ধনে রাশিমালা প্রতিষ্ঠা করতে বলেছে। আমাদের ক্ষেত্রে যে প্রথম যেটা দিয়েছে সেটা হচ্ছে অবতল দর্পণ। দেখো অবতল দর্পণে একটা প্রতিবিম্বের ছবি কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তাহলে অবতল দর্পণে প্রতিবিম্বের ছবি যেটা আমি দেখলাম, সেক্ষেত্রে দেখো আলোক রশ্মি এখান থেকে গিয়ে ও বিন্দুতে দর্পণের উপরে পড়ে প্রতিফলিত হচ্ছে। এবারে প্রতিফলনের নিয়ম আমায় কি বলে? আপাতন কোণের মান যা হবে প্রতিফলন কোণের মান তাই হবে, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে দেখো আমরা প্রতিফলনের সূত্র অনুযায়ী কি লিখতে পারি, যে I ইজিক্যাল টু আর লিখতে পারি। আই এর মান কোনটা না, পি ও কিউ কোণ, ঠিক আছে। তার মানে কোণ পি ও কিউ ইজিক্যাল টু কোণ কত হবে না, কিউ ও পি ড্যাশ, ঠিক আছে, বা পি ড্যাশ ও কিউ লিখতে পারো, ঠিক আছে, বা পি ড্যাশ ও কিউ ড্যাশও লিখতে পারো, যেটা খুশি, ঠিক আছে, একই কোণকেই বোঝাবে। পি ড্যাশ ও কিউ ড্যাশ লিখে ফেললাম, ঠিক আছে। এবারে দেখো আমি যদি এখানে খেয়াল করি যে পি কিউ ও এই যে মানটা, এই মানটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। সিমিলারলি এই পি ড্যাশ কিউ ড্যাশ ও এই মানটাও কত? 90 ডিগ্রি। তার মানে কোণ পি কিউ ও ইজিক্যাল টু কোণ পি ড্যাশ কিউ ড্যাশ ও ইজিক্যাল টু কত? 90 ডিগ্রি পেলাম, ঠিক আছে। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা সমান, এটা সমান, তার মানে এটাও কি হবে? সমানই হবে। তার মানে যে দুটো ত্রিভুজ আমি এখান থেকে পাচ্ছি, অর্থাৎ ত্রিভুজ দেখো কোনটা না, পি ও কিউ বড় ত্রিভুজটা আর এই ছোট ত্রিভুজটা, ঠিক আছে। তার মানে ত্রিভুজ পি ও কিউ ও ত্রিভুজ পি ড্যাশ ও কিউ ড্যাশ
কি হয়ে যাবে, সদৃশ কোণী হয়ে যাবে। তার মানে কোণগুলো কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে সদৃশকোণী। সদৃশকোণী হয়ে গেলেই আমি এর যে বাহুগুলোর অনুপাত সেগুলো সমান আকারে লিখতে পারি। যেমন কি দেখো, যদি আমি প্রথম ত্রিভুজ মানে ছোট ত্রিভুজটা ধরি, তাহলে ও কিউ ড্যাশের অনুপাতটা, ঠিক আছে, ও কিউ ড্যাশের অনুপাতটা কার সঙ্গে, না ও কিউ এর সঙ্গে, বড় যে ত্রিভুজটা আছে তার যে বড় বাহুটা ও কিউ ইজিক্যাল টু কত লিখতে পারি, না পি ড্যাশ কিউ ড্যাশ ডিভাইডেড বাই পি কিউ লিখতে পারি, ঠিক আছে। এবারে দেখো, প্রথম কথা, আমি যদি এখানে মানগুলো লিখে ফেলি তাহলে আমি কি দেখতে পাবো, মানগুলো লিখে ফেললে দেখতে পাবো যে ও কিউ ড্যাশ যেটা, ঠিক আছে, বা ও কিউ, যে আমি পরপর লিখে ফেলছি, ও কিউ যেটা, সেটা কি ছিল, না সেটা ছিল বস্তু দূরত্ব। যেহেতু দর্পণের আগে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে এবং দর্পণের মেরুর সাপেক্ষে আমরা চিহ্নের প্রথা কাজে লাগাই, তাহলে সেক্ষেত্রে আমার ও কিউ ড্যাশটা বস্তু দূরত্ব হচ্ছে, বস্তু দূরত্বকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। তার মানে এই যে ও কিউটা কি হয়ে যাবে, না হচ্ছে ইউ হয়ে যাবে, ঠিক আছে, ও কিউটা কি হয়ে যাবে, ইউ হয়ে যাবে, বোঝা গেল। সিমিলারলি এটা সাইন কি আসবে, না সাইনটা তোমার মাইনাস আসবে, কারণ সামনে আছে। এবারে ও কিউ ড্যাশের কথা যদি আমরা বলি তাহলে সেটা কি হচ্ছে, প্রতিবিম্ব দূরত্ব, সিমিলারলি সেটাও কি হবে, মাইনাস হবে। তারপরে দেখো, যদি আমি পি কিউ এর কথা বলি, ওটা হচ্ছে কি, আমার হচ্ছে বস্তুর উচ্চতা, ঠিক আছে। যেহেতু এর ওপরে আছে তাহলে কি হবে, ওটা হচ্ছে আমার H1 যেটা, অর্থাৎ সরি এইচ মনে করো, এটাকে এইচ মনে করলাম, তাহলে এটা হচ্ছে পজিটিভে হবে, কারণ এই প্রধান অক্ষের উপরেগুলো পজিটিভ, নিচেরগুলো নেগেটিভ হয়। আর পি ড্যাশ কিউ ড্যাশটা কী হবে, মাইনাস H1 মনে করলাম, কারণ এটা নিচের দিকে আছে, ঠিক আছে, চিহ্নের প্রথা যেটা বলেছিলাম সেটা। এবার এই ভ্যালুগুলো যদি এখানে বসিয়ে দিই তাহলে আমি ভ্যালুটা মানে ইকুয়েশনটা কি পাবো, ইকুয়েশনটা পাবো, দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি যেটা ও কিউ ড্যাশের ভ্যালু কত, না হচ্ছে মাইনাস ভি, ঠিক আছে। তাহলে মাইনাস ভি ডিভাইডেড বাই ও কিউর ভ্যালু মাইনাস ইউ ইজিক্যাল টু এইচ বাই মাইনাস কত হবে, না হচ্ছে H1 হয়ে যাবে। তার মানে এখান থেকে পাচ্ছি এইচ বাই H1 ইজিক্যাল টু মাইনাস ভি বাই হচ্ছে ইউ। তার মানে এম এর ভ্যালুটা, অর্থাৎ বিবর্ধন যেটা, এমটা কত পেলাম, না হচ্ছে এম আমরা জানি H1 বাই এইচ হয়, সমান কত হবে, না মাইনাস ভি বাই কত হয়ে গেল, ইউ, ঠিক আছে। তার মানে এম সমান কত বেরোলো, মাইনাস ভি বাই ইউ। এটা কার ক্ষেত্রে, না এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে এই রাশিমালাটা বেরিয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। চলে আসবো দেখো পরেরটাতে, অর্থাৎ উত্তল দর্পণের ক্ষেত্রে। দেখো উত্তল দর্পণের সিমিলার ছবি দেওয়া আছে, ঠিক আছে। এবারে সেই একই রকম প্রতিফলনের নিয়ম অনুযায়ী কি হবে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে, মানে আবার এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি হবে। তার মানে আগের মতোই এই দুটো ত্রিভুজ কী হবে, সর্বসম হবে, ঠিক আছে। তার মানে আমি যদি একবারে লিখে ফেলি যে ত্রিভুজ ত্রিভুজ পি ও কিউ ও ত্রিভুজ পি ড্যাশ ও কিউ ড্যাশ কী হয়ে যাচ্ছে, আমার সদৃশ কোণী হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এরা যদি সদৃশ কোণী হয়ে যায় সেক্ষেত্রে সে অনুপাতটা আমি একই রকম লিখতে পারবো, মানে ও কিউ ড্যাশ কোনটা, না হচ্ছে এটা, ডিভাইডেড বাই কত হবে, ও কিউ, তাহলে ডিভাইডেড বাই ও কিউ ইজিক্যাল টু কত হবে, না বড়টা ছোটটার বাহুর কত, পি ড্যাশ কিউ ড্যাশ, ঠিক আছে। তাহলে পি ড্যাশ কিউ ড্যাশ ডিভাইডেড বাই বড়টা কত হবে, পি কিউ হবে, তাহলে পি কিউ। এবারে দেখো মানগুলো যদি আমি লিখি, এখান থেকে মানগুলো লিখলে দেখো সেই সিমিলারলি ও কিউটা কি হয়ে যাবে, বস্তু দূরত্ব, ঠিক আছে, সামনের দিকে আছে মানে ওটা চিহ্ন কি আসবে, মাইনাস ইউ। আবার ও কিউ ড্যাশ যেটা, সেটা প্রতিবিম্ব দূরত্ব, সেটা কিন্তু পজিটিভে আছে, তার মানে শুধু প্লাস বি হয়ে গেল। সিমিলারলি পি কিউটা কী হবে, ওপরের দিকে আছে, ওটা প্লাস এইচ হবে। আর পি ড্যাশ কিউ ড্যাশটাও কী হয়ে যাবে, প্লাস H1 হয়ে যাবে, কারণ ওপরের দিকে আছে, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে এখানে যদি ভ্যালুগুলো বসাই, যে ইকুয়েশনটা পাবো, ও কিউ ড্যাশের ভ্যালু কত, ভি, ভি বাই ও কিউর ভ্যালু কত, মাইনাস ইউ, তার মানে মাইনাস ইউ ইজিক্যাল টু পি কি H1 বাই কত হবে, এইচ। এখান থেকে দেখো H1 বাই এইচ সমান কত পেলাম, মাইনাস ভি বাই ইউ। এবার আমরা এম সমান কত জানি, এম সমান জানি হচ্ছে H1 বাই হচ্ছে এইচ, মানে মাইনাস ভি বাই ইউ। তার মানে ম্যাগনিফিকেশান যেটা বেরোলো সেটা কত, মাইনাস ভি বাই ইউ। দেখো এটা গেল উত্তল দর্পণের ক্ষেত্রে এম সমান মাইনাস ভি বাই ইউ। খেয়াল করবে আগেরটাও মাইনাস ভি বাই ইউটাই বোঝাচ্ছে, ঠিক আছে।
আচ্ছা, এখানে ঋণাত্মক চিহ্ন কি নির্দেশ করে? দেখো ঋণাত্মক চিহ্নটা নির্দেশ করে প্রতিবিম্বটা কি হবে, মানে বস্তু আর প্রতিবিম্ব মেরু থেকে বিপরীত দিকে অবস্থান করবে। বস্তু এদিকে আছে, প্রতিবিম্ব অপর দিকে থাকবে। ঠিক আছে, চলে আসবো দেখো নেক্সট স্লাইডে, অর্থাৎ বিবর্ধনের পরিবর্তিত রাশিমালা। দেখো বিবর্ধন এম সমান আমরা h1/h বা হচ্ছে v/u বললাম। এটাকে আরেকটা রাশিমালাতে চেঞ্জ করা যায়। কিভাবে চেঞ্জ করা যাবে? দেখো চেঞ্জ করা যাবে কিভাবে, সেটা হচ্ছে দেখো আমরা দর্পণের যে রাশিমালাটা পড়েছি, ঠিক আছে, মানে ইকুয়েশন অফ মিরর, ঠিক আছে, দর্পণের যে রাশিমালাটা পড়েছি সেই রাশিমালাটা কি পড়েছি না, সেই রাশিমালাটা পড়েছি 1/v প্লাস 1/u ইজিক্যাল টু 1/f। আগের ভিডিওতে এগুলো প্রমাণ করেছিলাম। ঠিক আছে, এবার এখান থেকে দেখো যদি আমি এভাবে লিখি যে 1/v সমান 1/f ছিল, প্লাস 1/uটা উপরে গেলে মাইনাস 1/u হবে। ঠিক আছে, এবারে যদি উভয় পাশে আমি ইউ দিয়ে গুণ করে দিই, ঠিক আছে, তার মানে u/v ইজিক্যাল টু u/f ইজিক্যাল টু মাইনাস কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, কারণ u/u কত হয়, 1 হয়। ঠিক আছে, এবারে দেখো তাহলে u/v কত বেরোলো না, f হচ্ছে এলসিএম হবে, u মাইনাস কত হবে, f। ঠিক আছে, এবারে দেখো m সমান আমরা কি জানি, ঠিক আছে, m সমান আমরা জানি, দেখো এখানে লিখে ফেলছি, m সমান আমরা কি জানি না, m সমান জানি হচ্ছে মাইনাস v/u। তার মানে এটা উল্টে যাবে, তার মানে f চলে যাবে ওপরে, আর যদি মাইনাসটাকে ভেতরে গুণ করে দেয় u মাইনাস f ছিল, f মাইনাস কি হয়ে যাবে, u। তাহলে এটা একটা রাশিমালা এলো, পরিবর্তিত রাশিমালা, এটা একটা পাওয়া যেতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এটা f আর u দিয়ে বেরিয়েছে, আরেকটা f আর v দিয়ে বের করবো। কিভাবে বের করবো? দেখো সিমিলারলি একই রকমভাবে রাশিমালা তো আমরা জানি 1/v প্লাস 1/u ইজিক্যাল টু 1/f। দেখো এখান থেকে এভাবে লিখতে পারি যে 1/u ইজিক্যাল টু 1/f প্লাস 1/vটা ওপারে গেলে মাইনাস 1/v হবে। তার মানে এবারে যদি উভয় পাশে আমি v দিয়ে উপরে গুণ করে দিই, তাহলে v/u সমান v/f মাইনাস কত হয়ে যাবে, 1। এখান থেকে v/u সমান কত পেলাম, f হচ্ছে এলসিএম, তাহলে v মাইনাস কত পেলাম, f। ঠিক আছে, এবারে m সমান বিবর্ধন সমান কি হয় না, মাইনাস হচ্ছে v/u হয়। এখানে যদি মাইনাস একটা গুণ করে দাও, v মাইনাস f ছিল, এটা কত হয়ে যাবে, f মাইনাস v হয়ে যাবে, আর নিচে f ছিল পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে এটাও একটা রাশিমালা হতে পারে। ঠিক আছে, তাহলে এরকমভাবে পরিবর্তিত রাশিমালা বের করানো যেতে পারে। ঠিক আছে, চলে আসছে দেখো নেক্সট স্লাইডে, অর্থাৎ ক্ষেত্রীয় বিবর্ধন বা এরিয়াল ম্যাগনিফিকেশন কাকে বলে। দেখো সংজ্ঞাটা তো এখানে লেখাই আছে যে গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে স্থাপিত কোনো বস্তুর প্রতিবিম্বের ক্ষেত্রফল, ঠিক আছে, ও বস্তুর ক্ষেত্রফলের অনুপাতকে আমরা ক্ষেত্রীয় বিবর্ধন বলি। ঠিক আছে, এবারে ক্ষেত্রীয় বিবর্ধনকে জেনারেলি এম ড্যাশ দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, এরিয়াল ম্যাগনিফিকেশন। ঠিক আছে, তাহলে এরিয়াল ম্যাগনিফিকেশন, এবারে ধরো আমি মনে করলাম যে প্রথম যে বস্তুটা আছে, দেখো দুটো কেস হবে। ঠিক আছে, একটা হচ্ছে বস্তু, আর একটা কি হবে, প্রতিবিম্ব। ঠিক আছে, বস্তু আর প্রতিবিম্ব। মনে করলাম বস্তুটার দৈর্ঘ্য কত না, দৈর্ঘ্য হচ্ছে মনে করলাম আমি হচ্ছে এ। ঠিক আছে, প্রস্থ কত না, প্রস্থ হচ্ছে কত মনে করলাম না, হচ্ছে বি। তাহলে ক্ষেত্রফল যেটা বেরোবে, অর্থাৎ এরিয়াটা, ক্ষেত্রফল হয়ে যাবে এ ইন্টু বি। ঠিক আছে, বর্গ একক। সিমিলারলি প্রতিবিম্বের ক্ষেত্রে আমি দৈর্ঘ্যটা হয়েছে মনে করলাম কত না, হচ্ছে এ ড্যাশ। প্রস্থটা কত হয়েছে মনে করলাম, প্রস্থটা হচ্ছে বি ড্যাশ। তাহলে এর ক্ষেত্রে যে ক্ষেত্রফলটা বেরোবে, সেই ক্ষেত্রফলটা কত বেরোবে না, এ ড্যাশ বি ড্যাশ। ঠিক আছে, তাহলে এখান থেকে যে এরিয়াল ম্যাগনিফিকেশন বা ক্ষেত্রীয় বিবর্ধন যেটা হচ্ছে, তাহলে এরিয়াল ম্যাগনিফিকেশনটা কি লিখতে পারবো, এরিয়াল ম্যাগনিফিকেশনটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি বললাম, এম ড্যাশ দিয়ে প্রকাশ করি, সমান কি হবে, ওপরে হচ্ছে প্রতিবিম্বের ক্ষেত্রফল। ঠিক আছে, প্রতিবিম্বের ক্ষেত্রফল ডিভাইডেড বাই কি লিখতে পারবো না, বস্তুর ক্ষেত্রফল। ঠিক আছে, প্রতিবিম্বের ক্ষেত্রফল ডিভাইডেড বাই বস্তুর ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে প্রতিবিম্বের ক্ষেত্রফল কত হচ্ছে না, প্রতিবিম্বের ক্ষেত্রফল হচ্ছে কত না, হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ, আর বস্তুর ক্ষেত্রফল এ বি। এবার এ ড্যাশ বি ড্যাশটাকে আমি বড় হাতের এ ড্যাশ দিয়ে রিপ্লেস করলাম, এটাকে এ দিয়ে রিপ্লেস করলাম। তার মানে ইকুয়েশন যেটা পেলাম সেটা কি
না এম ড্যাশ ইজিক্যাল টু এ ড্যাশ বাই হচ্ছে কত এ। এটাই তোমার হয়ে যাবে কি তোমার হচ্ছে ক্ষেত্রীয় বিবর্তন। ঠিক আছে, পরের স্লাইডে চলে যাই। দেখো পরের স্লাইডে যেটা বলছে অপেরণ। ঠিক আছে, অপেরণ জিনিসটা কি? অপেরণ কি বলছে? দর্পণের উন্মেষ ও বস্তুর আকার বৃহৎ হওয়ার কারণে বিস্তৃত বস্তুর সব অংশের প্রতিবিম্ব একই তলে গঠিত হয় না। যদি দর্পণের উন্মেষ আর বস্তুর আকার যদি বড় হয় সেক্ষেত্রে, ফলে গোলীয় দর্পণের সমীকরণ অনুযায়ী কোনো বস্তুর প্রতিবিম্ব প্রত্যাশিত প্রতিবিম্ব অপেক্ষা বিচ্যুত হয় এবং ঝাপসা হয়ে যায়। এই ঘটনায় কি বলা হয়? অপেরণ বলা হয়। ঠিক আছে, তাহলে অপেরণ কাকে বলা হয় বুঝতে পারলো। যদি তাহলে এখান থেকে যেটা মনে রাখতে হবে সেটা কি, অপেরণ কোন কোন কারণে হয়? মূলত দুটো কারণে হচ্ছে। একটা হচ্ছে কি তোমার, একটা হচ্ছে দর্পণের উন্মেষ, যেটা সেই উন্মেষটা বৃহৎ। ঠিক আছে, আর একটা কারণ যেটা, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে বস্তুর আকারটাও কি হচ্ছে, বস্তুটাও বৃহৎ। দুটো কারণে হতে পারে। ঠিক আছে, নেক্সট যেটা চলে আসবো সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে গোলাকার প্রেরণ ত্রুটি। ঠিক আছে, গোলাকার প্রেরণ ত্রুটির কথা যদি আমরা বলি, ঠিক আছে, তাহলে গোলাকার প্রেরণ ত্রুটিতে যে ঘটনাটা ঘটবে সেটা কি না, বৃহৎ উন্মেষযুক্ত কোনো গোলীয় দর্পণের প্রতিফলক তলে আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছের সকল রশ্মিকে একটা নির্দিষ্ট বিন্দুতে অভিসৃত করা বা ওই বিন্দু থেকে অপসৃত করার অক্ষমতা বা ব্যর্থতাকে গোলাপেকরণ বলে। ঠিক আছে, মানে এটা, এই দর্পণটার উন্মেষ খুব বড়, দেখো সমান্তরাল রশ্মিগুলো পড়ছে, একটা জায়গা থেকে অভিসৃত বা অপসৃত হবে না। ঠিক আছে, সেটাকেই হচ্ছে আমরা গোলাকার প্রেরণ ত্রুটি বা গোলীয় অপেরণ ত্রুটি বলি। ঠিক আছে, এবারে দেখো এই যে যে পড়ছে, এইখানে দেখো একটা বক্ররেখা তৈরি হয়। এই বক্ররেখাটাকে আমরা কি বলি? কস্টিক বক্ররেখা বলি। ঠিক আছে, এবারে দেখো এই গোলাকার প্রেরণ ত্রুটি সৃষ্টি হয় কারণ কি না, বৃহৎ উন্মেষযুক্ত কোনো গোলীয় দর্পণের প্রতিফলক তলে সমান্তরাল রশ্মিগুচ্ছ পড়ার পরে দু ধরনের রশ্মি হয়, একটা হচ্ছে উপাক্ষীয় রশ্মি, একটা প্রান্তীয় রশ্মি। ঠিক আছে, উপাক্ষীয় রশ্মি কোনগুলো? যেগুলো এই সাইড বরাবর আছে, ধরো মনে করো এইগুলো। ঠিক আছে, এইগুলোকে বলা হচ্ছে উপাক্ষেয় রশ্মি। ঠিক আছে, উপাক্ষীয় রশ্মি, এই রশ্মিগুলোর কোনো অসুবিধা নেই। এই ধারেরগুলোকে আমরা কি বলছি না, হচ্ছে প্রান্তীয় রশ্মি। এই প্রান্তীয় রশ্মিগুলো কি হচ্ছে না, সঠিক জায়গায় মিলতে পারে না। ঠিক আছে, এই মানে যেখানে মিলছে ফোকাসে, তার আশেপাশে এগুলো মিলতে আরম্ভ করে। ঠিক আছে, যার ফলে একটা কার্ভেচার এরকম লক্ষ্য করা যায়। আর ওই কার্ভ যেটা বা বক্ররেখাটাকে, ওটাকে আমরা কি বলি? কস্টিক বক্ররেখা বলে থাকি। ঠিক আছে, মাঝে মাঝে পরীক্ষায় জিজ্ঞেস করে। চলে আসবো দেখো নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে যেটা বলছে, এই যে গোলাকার প্রেরণ ত্রুটি, এটাকে বা গোলীয় অপেরণ ত্রুটি, এর প্রতিকার কিভাবে করা যেতে পারে? জেনারেলি এর প্রতিকার তিনটে উপায় করা যায়। ঠিক আছে, কটা উপায় করা যায়? তিনটে উপায়। নাম্বার ওয়ান যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে, দেখো বৃহৎ উন্মেষযুক্ত গোলীয় দর্পণের ক্ষেত্রে এই ত্রুটিটা আসছে, তাহলে বৃহৎ উন্মেষ না করে আমি কি ব্যবহার করব না, ক্ষুদ্র উন্মেষ। ঠিক আছে, ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ আমি ব্যবহার করতে পারি। দর্পণ ব্যবহার করলে কি হবে? ওই ত্রুটিটাই আসবে না। ঠিক আছে, সেকেন্ডলি যেটা করতে পারো সেটা হচ্ছে ছোট ছোট কাঠের দণ্ড। ঠিক আছে, কাঠের দণ্ডকে প্রতিবন্ধক হিসাবে ব্যবহার করতে পারো। প্রতিবন্ধক হিসাবে ব্যবহার করতে পারো, যেগুলো কি করবে না, যেগুলো হচ্ছে প্রান্তীয় রশ্মিগুলোকে কি করবে? ব্লক করে দেবে। প্রান্তীয় রশ্মিকে ব্লক করে দেবে, ব্লক করবে। মানে ব্যাপারটা কেমন বলো তো? আগের ছবিটা একটু যাই। দেখো এইখানে যদি আমি কোনো ব্লক বসিয়ে দিই আর এইখানে কোনো ব্লক বসিয়ে, তাহলে প্রান্তীয় রশ্মি নেই, তার মানে এখানে আর ওই গোলীয় অপেরণ ত্রুটি ঘটবেই না। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। যেটা ৩ নম্বরে করা যেতে পারে সেটা হচ্ছে সবথেকে বেস্ট, সেটা হচ্ছে অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, তাহলে অধিবৃত্তীয় দর্পণের ব্যবহার, অধিবৃত্তীয় দর্পণের ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, অধিবৃত্তীয় দর্পণের ব্যবহার করা যেতে পারে। অধিবৃত্তীয় দর্পণটা কেমন বলো তো? মানে এইরকম টাইপের, এরকম বাঁকা টাইপের দর্পণ। ঠিক আছে, এই দর্পণে কি হবে, যে রশ্মিগুলো, ধরো এটা আমার হচ্ছে মূল হচ্ছে এবার এখান থেকে মনে করো যে রশ্মিগুলো এভাবে গিয়ে পড়ছে, দেখো সমান্তরালভাবে গেল, গিয়ে মনে করো এরকম একটা জায়গা থেকে বেরিয়ে গেল, সমান্তরালভাবে গেল, গিয়ে হচ্ছে এরকম একটা জায়গা থেকে বেরিয়ে গেল। ঠিক আছে, সমান্তরালভাবে গেল, গিয়ে হচ্ছে কি করবে? এখান থেকে বেরোবে। সমান্তরালভাবে গেল, গিয়ে কি করবে? এখান থেকে বেরোবে।
এই পাশের যে রশ্মিগুলো এগুলো কী হবে একদম ওখান থেকেই নির্গত হবে, মানে একদম এই মানে তোমার হচ্ছে ফোকাস যেটা সেখান থেকেই নির্গত হবে, যার ফলে ত্রুটিটা আসবে না। ঠিক আছে, তাহলে এই 3টে দেখে নিতে পারো। ঠিক আছে, চলে আসবো দেখো নেক্সট স্লাইডে, অর্থাৎ একটি দর্পণ সমতল, উত্তল নাকি অবতল সেটা আমরা চিনবো কী করে। ঠিক আছে, দেখো দর্পণের প্রতিফলক তলের কাছে আমি কি করবো, একটা হাত বা আঙুল রাখবো। ঠিক আছে, দিয়ে দেখবো ওখানে কেমনভাবে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। ঠিক আছে, তার মানে বিবর্ধন থেকে এটাকে চিহ্নিত করা যেতে পারে। ফার্স্ট অফ অল ধরো এখানে আমি বিবর্ধন লিখছি, বিবর্ধন, আর হচ্ছে এখানে লিখছি দর্পণের প্রকৃতি, দর্পণের প্রকৃতি, একটা হচ্ছে বিবর্ধন আর একটা কি দর্পণের প্রকৃতি। দেখা যাচ্ছে কি, ধরো মনে করো আমি বলছি তোমাকে যে বিবর্ধনের মানটা 1 হয়ে গেছে, মানে এম এর মানটা 1 হয়ে গেছে, তার মানে সমান প্রতিবিম্ব তৈরি হচ্ছে। কোথায় তৈরি হয় সমান প্রতিবিম্ব? সমতল দর্পণে আমরা জানি। ঠিক আছে, ধরো মনে করো বিবর্ধনের মানটা 1-এর চাইতে কি হচ্ছে, বেশি হচ্ছে, তাহলে ওই দর্পণটা অবশ্যই কী হবে, অবতল দর্পণ, মানে ওখানে হচ্ছে অবতল দর্পণে বস্তুর থেকে প্রতিবিম্বের আকার কী হয়ে যাবে, বড়। মনে করো এম এর মানটা <1, তার মানে ওটা কি দর্পণ, উত্তল দর্পণ, অর্থাৎ উত্তল দর্পণে প্রতিবিম্বের আকার কী হয়ে যাবে, ছোট হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট যেটা আমরা চলে আসছি সেটা হচ্ছে গোলীয় দর্পণের ব্যবহার। দেখো গোলীয় দর্পণের ব্যবহার কীভাবে করা যেতে পারে। প্রথম বলছে অবতল দর্পণ। দেখো অবতল দর্পণের ক্ষেত্রে আমি কি দেখলাম, যে বিবর্ধনটা 1-এর চাইতে বড়, অর্থাৎ যে প্রতিবিম্বটা তৈরি হবে তার আকৃতি খুব বড় হবে। তার জন্য একে যে কাজগুলোতে ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রথমত হচ্ছে দাড়ি কামানোর কাজে ব্যবহার করা যেতে পারে, কারণ মুখের প্রতিবিম্ব কি দেখা যাবে, বড় দেখা যাবে, অর্থাৎ দাড়ি কামানোর কাজে ব্যবহার করা যেতে পারে। সেকেন্ডলি দেখো দন্ত চিকিৎসক যারা থাকে, দাঁতের চিকিৎসক, তারা এই হচ্ছে অবতল দর্পণ ব্যবহার করে, কারণ দন্ত চিকিৎসক এই অবতল দর্পণ ব্যবহার করলে দাঁতের যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটা কী হয়, বড় হয়। ঠিক আছে, আর থার্ডলি হচ্ছে দূরবীক্ষণ যন্ত্রের কাজেও এটাকে ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, যেগুলো প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র হয় সেখানে ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, উত্তল দর্পণের কথা যদি বলি, উত্তল দর্পণে প্রতিবিম্ব কী হবে, ছোট হবে, মানে ওটাকে হচ্ছে গাড়ির যে ভিউ ফাউন্ডার হয়, ঠিক আছে, ভিউ ফাউন্ডার অর্থাৎ যে আয়নাটা হয়, ঠিক আছে, সেই আয়নায় ব্যবহার করা যেতে পারে, কারণ ওর মধ্যে ছোট ছোট প্রতিবিম্ব, অনেক জায়গার প্রতিবিম্বটা ওখানে একসঙ্গে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, যার ফলে গাড়ির ভিউ ফাউন্ডারে এটাকে ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, আর হচ্ছে রাস্তায় যে ব্যবহৃত যে বাতি থাকে, ঠিক আছে, সেই বাতি চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য সেই বাতি স্তম্ভেও ব্যবহার করা হয় উত্তল দর্পণকে। ঠিক আছে, অর্থাৎ এটাকে বাতি স্তম্ভে ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, আর হচ্ছে অধিবৃত্তীয় দর্পণের কথা যদি বলি, ওই অধিবৃত্তীয় দর্পণটা কী কাজে ব্যবহার করা হয়, অধিবৃত্তীয় দর্পণ সাধারণত এর যদি ফোকাসে কোনো আলোক উৎস রাখলে রশ্মিগুলো দর্পণে প্রতিফলিত হয়ে অক্ষের সঙ্গে সমান্তরালভাবে সামনের দিকে চলে যায়। এই কারণে এগুলো যানবাহনের হেডলাইট, ঠিক আছে, হেডলাইটে ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, অথবা যে কোনো জায়গায় যে সার্চ লাইট ব্যবহার করা হয় সেই সার্চ লাইটেও এটাকে ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, তাহলে মোটামুটি আজকের ভিডিওতে আমরা রিফ্লেকশন অফ লাইট শেষ করে ফেললাম। এর পরের ভিডিওতে আমরা এখান থেকে কিছু ম্যাথমেটিক্যাল কোশ্চেন সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।